সক্রেটিস বলেছেন যে তিনি কিছুই জানেন না। এইটাকে আমরা অন্যভাবে দেখি, সেটা হলো যে সক্রেটিস বদান্যতা দেখিয়েছেন, তিনি কিছুই জানেন না। তার মানে আমি যেমন কিছুই জানি না, তিনিও তেমন কিছুই জানেন না। এই কথার মানে সেই কথা না। তিনি বুঝিয়েছেন পৃথিবীতে, বিশ্ব ব্রহ্মাণ্ডে অনেক অনেক কিছু আছে, সেই তুলনায় তিনি কিছুই জানেন না। রবীন্দ্রনাথ তিনিও কিছু জানেন না। পৃথিবীতে যত বড় বড় মনীষী আছে তারাও কিছু জানেন না। এটার মানে হচ্ছে বিশ্বব্রহ্মাণ্ডে অনেক কিছু আছে, সেটার তুলনায় তারা কিছুই জানেন না। আর সাধারণ মানুষ মনে করে যে আমাদের তুলনায় আমরা যেমন কিছুই জানি না, তারাও কিছু জানে না। এটা ভাব না। সক্রেটিস ভালো করেই জানতেন। সক্রেটিস বোঝাতে চাননি নো দাই সেলফ, সক্রেটিস বোঝাতে চেয়েছেন নো মাই সেলফ। তিনি ভালো করেই জানতেন তার বুদ্ধি নিলে, তার পরামর্শ নিলে, তাকে চিনতে পারলে মানুষ অনেক বিপদ থেকে বাঁচত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেষ্টা করেছেন সবাইকে বাঁচানোর, কিন্তু এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ সবই পারেন, কিন্তু একটা পৃথিবীর জটিল ব্যাপার আছে। খুবই কম সংখ্যক মানুষ তার সাহাবী হয়েছেন। এটাই পৃথিবীর একটা রহস্য, মানে আল্লাহর সৃষ্টির রহস্য। আমাদের মধ্যে একটা ঘোর আছে, সেই ঘোরটা সহজে কাটে না। প্রকৃতি, আল্লাহ এই ঘোরটাকে রাখতে চান। একটা জটিল ব্যাপার। বিশেষ শিক্ষিকা এমন একটা বীভৎস মন্তব্য করলেন। আমি যখন সক্রেটিস নিয়ে কথা বলছি, তখন সে বলছে যে কোনো একটা কারণ আছে, কোনো উপযুক্ত কারণ আছে বলেই সক্রেটিসের বউ সক্রেটিসকে অত্যাচার করতেন। কোনোভাবেই সে বুঝতে চাচ্ছে না যে বিসিএস পাশ করাটা অনেক জ্ঞানের ব্যাপার, কিন্তু এই জ্ঞানটাকে যখন সক্রেটিসকে চেনার সাথে তুলনা করা হবে, রবীন্দ্রনাথকে নিয়ে ভাবা হবে, তখন কিছুই না। প্লেটো যেহেতু অনেকটা ছাত্র মতো ছিল, তার সাথে চলাফেরার কারণে মোটামুটি সে বুঝেছে সে অনেক জ্ঞানী, এবং প্লেটো এত বড় হয়েছেন, আসলে সক্রেটিসের হয়তো কিছু জ্ঞান পেয়েই বড় হয়েছেন। না হলে পরবর্তী সময়ে এত বছর গেছে, কিন্তু সক্রেটিসের মতো জ্ঞানী মানুষ খুব কম আছে কেন? খুব জটিল। তাহলে ওই মন্তব্যটা আমার মাথায় খুব কাজ করে। সে কিছুতেই বুঝতে চাইলেন না যে বিসিএস পাশ করেছি, তার মানে বেশ আমি অনেকটুকুন এগিয়েছি, ঠিক আছে। কিন্তু কোথায় সক্রেটিস, কোথায় রবীন্দ্রনাথ, কোথায় নজরুল, কোথায় নিউটন, কোথায় হিপোক্রেটিস, কোথায় প্লেটো, কোথায় অ্যারিস্টটল? এটা মাথায় একেবারেই আনতে চায় না। ক্রিকেট খেলার যখন দেখি তখন সবার মন্তব্য, কোচ কত গর্ধব, একে নামালো, ওকে নামালো, এই করলো, এই করলো। এটা একটা কনভারসেশন, আমাদের একটা বিনোদন, আমরা মন্তব্য করতেই পারি, কিন্তু ভেতরে ভেতর মনে রাখতে হবে যে আমি যেটা বলছি সেটা ঠিক না। কোচ যেটা করছে অনেক ভেবে ভেবে, অনেক গবেষণা করে, অনেক কিছু জেনেই সেটা করছে। মালালা নোবেল পুরস্কার পেলেন, একজন তো বেশ একটু ভক্তই ছিল আমার, এবং সে বেশ সুন্দর লেখে বা তাকে অনেক জ্ঞানী মনে হয়। সে আমাকে জিদ ধরে বসলো, আপনি তো কিছু বলছেন না, মালালাকে নোবেল পুরস্কার দেওয়া হলো। হ্যাঁ, বুঝতে পারছি মালালাকে নোবেল পুরস্কার হয়তো দেওয়া ঠিক হয়নি, কিন্তু সেই কথাটা তো আমি বলতে পারি না। কোথায় নোবেল কমিটি আর কোথায় আমি? আমরা মন্তব্য করব ফেসবুকে, ইউটিউবে, টিকটকে, এতে কোনো দোষের কিছু না। সবার মধ্যে ডেমোক্রেসি আছে, ভোট দিব, কাকে ভোট দিব আমি জ্ঞানী না, তবু আমি আমার বুদ্ধি দিয়েই আমি একজনকে ভোট দিব, কোনো দোষের কিছু নাই। এটাই ডেমোক্রেসি, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু আমি যদি ধরে বসে থাকি যে নোবেল কমিটির মতো গর্ধব আর কেউ নাই, এত বড় ভুল করছে, অ্যাবসার্ড, অ্যাবসার্ড, বিভৎস।
তা আমি বললাম আসলে মালালা নিয়ে তো আমি খুব একটা কাজ করিনি বা আমার সীমিত জ্ঞান, যে কারণে আমি মালালার ওপরে কোনো কমেন্ট করছি না। তারপর আস্তে আস্তে দেখলাম সে আমার সাথে মানে ফেসবুকে যত কমেন্ট যত কিছু অনেক কমে গেল, হতেই পারে, কিন্তু বোঝার চেষ্টা করি না। আমাদের মধ্যে ঘোর আছে একটা। সূরা বাকারাতে আল্লাহ বলছে ঠুলি পরানো, চোখে পট্টি দেওয়া, ভালো জিনিস আমরা দেখতে পাবো না, কান দিয়ে ভালো কিছু শুনতে পাবো না। এটাই প্রকৃতির খেলা, এটা আল্লাহর ইচ্ছা। এভাবে আমাদের মধ্যে ছোট বড় থাকবে, সুইপার থাকবে, প্রফেসর থাকবে, ইঞ্জিনিয়ার থাকবে, ডাক্তার থাকবে, সবই ঠিক আছে। কিন্তু একটু ভেবে দেখতে হবে যে ধরেন ছোটবেলায় আমার বড় ভাই মেহেদী হাসানের গান শুনতো, পরবর্তীতে দেখলাম এর থেকে এত মধুর কণ্ঠ কার আছে। কিন্তু ওই সময় অবাক হতাম, হায় হায়, রাত 10টার সময় অনুরোধের আসর হচ্ছে, কি সুন্দর সুন্দর, আমি তো বাঞ্জারাম, এটা ওইটা। তখনকার সময়ে তখনকার বয়সে ঠিকই আছে, ছোট ছিলাম, কিন্তু কোনোভাবেই আমার মাথাতে ঢোকানো সম্ভব ছিল না যে বড় ভাই আমার অনেক বড়, সে অনেক কিছু বোঝে। ঠিক আছে, সে যে গান শুনছে সেটাই ঠিক আছে, কিন্তু আমি যে গানটাতে মজা পাচ্ছি সেটা আমি শুনছি, এটাই স্বাভাবিক। একজন 10 বছরের ছেলে রবীন্দ্রসঙ্গীত শুনবে কেন? সে তো একটু ধুমধারাক্কা, রক অ্যান্ড রোল, এটা ওটা শুনবে, দেখবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা ধরেই ফেলি যে অন্যদের থেকে আমার জ্ঞান কম না। আমি এর আগেও বলেছি যে আপনি তো আমার থেকে সব দিক দিয়ে ভালো, পপুলার, দেখতে ভালো, লম্বা, ফর্সা, সব কিছুতে ভালো। তারপর আমি বললাম, দেখেন আপনার মাথাতে যে বুদ্ধি সেটাও আমার থেকে বেশি, আমি মানছি। কিন্তু আমি যদি আপনাকে বলি যে আপনি তো চেহারা থেকে শুরু করে সবই আমার থেকে সুন্দর, কিন্তু আপনার মাথার বুদ্ধির থেকে আমার মাথার বুদ্ধি বেশি, মেনে নেবে না। আল্লাহ তোমাকে বেশি লম্বা করলো, বেশি সুদর্শন করলো, সুখী করলো, টাকা পয়সার মালিক করলো, সবই করলো, সবই তোমাকে দিল, আমাকে কিছুই দেয়নি। কিন্তু আমার মাথায় তো তার থেকে জ্ঞান বেশি থাকতেই পারে, কেউ মানবে না। হ্যাঁ, মানা না মানা ব্যাপার, এবং না মানাই হয়তো সুখের। নিজেকে খাটো করা, ছোট করার দরকার নাই, ঠিক আছে। কিন্তু যখন চ্যালেঞ্জ করে বসে বা বলার মধ্যে এমন একটা কনফিডেন্স, যেটা নারীদের পছন্দ, বিশ্রী কনফিডেন্স, নোংরা একটা শব্দ নারীরা এটা ব্যবহার করেছে, বিশ্রী, কুৎসিত কনফিডেন্স। হ্যাঁ, কনফিডেন্স আমার রাখতে হবে যাতে আমি মেয়েকে পাই, মেয়ে আমাকে পছন্দ করে, মেয়ে আমার সাথে প্রেম করে, বিয়ে করে, ফাইন। কিন্তু এই কনফিডেন্সটা নোংরা, বিশ্রী, বাজে। তবে সক্রেটিস, এদের জ্ঞানের সাথে আমাদের জ্ঞান তুলনা হয় না। আমাদের একটু ভেবে দেখতে হবে। ঠিক আছে, সক্রেটিস এটা ভুল করলো, ওই করলো, রবীন্দ্রনাথ এই করলো, নানান কিছু, রবীন্দ্রনাথের যৌন কেলেঙ্কারি বলে উড়িয়ে দিলাম। যখন মহাজ্ঞানী আমার ক্লাসমেট কানাডায় থাকে, যে তুমি তো আমার চোখে ভয়াবহ জ্ঞানী, সব বিষয়ে পড়াশোনা, সব আমি চ্যালেঞ্জ করেছি ভিডিওতে যে রবীন্দ্রনাথের যৌন কেলেঙ্কারি ছিল না, এটা মানুষের ভুল ধারণা। এই কথাগুলো না বলতেই সে বলে ফেললো যে এই ব্যাপারে আমি তো খুব বেশি পড়াশোনা করিনি, আর অনেক কিছুই মানুষ ভাবে বাস্তবে হয় না, আমরা তো দেখতে যাইনি রে ভাই, এই শব্দটাই ব্যবহার করেছে, যেটা আমি অন্যদেরকেও বলি যে রবীন্দ্রনাথের কেলেঙ্কারি নিয়ে আমরা আলোচনা করতে পারি, বই লিখতে পারি, সমালোচনা করতে পারি, হয়তো নোংরামি ছিল, কিন্তু আমার চ্যালেঞ্জ হলো ছিল না। কিন্তু আরেকজন যদি মনে করে ছিল, হতে পারে। কিন্তু আমি কনফিডেন্ট তার নোংরামি ছিল, ওই বইয়ে লিখেছে, অমুকজন লিখেছে, প্রতিবেশী বলেছে, কুৎসিত, বিভৎস। কোথায় রবীন্দ্রনাথ, কোথায় আমি, কোথায় আমরা? এত জটিল জ্ঞানী মানুষ হয়তো কেলেঙ্কারি করেছে, নাও করেছে। আমি আমার জ্ঞান দিয়ে, আমি আমার গবেষণা দিয়ে চ্যালেঞ্জ করেছি এর আগের ভিডিওতে যে তার যৌন কেলেঙ্কারি ছিল না। সক্রেটিসের মতো
অসামান্য দরদি, পরোপকারী, সত্যবাদী, বুদ্ধিমান, পশ্চিমা বিশ্বের জনক, সেই ব্যক্তিকে ৭১ বছরে আইন দিয়ে মেরে ফেলা হলো। তার স্ত্রী তাকে পছন্দ করতো না, বাজারে পর্যন্ত মেরেছে। সে নির্বোধ, সে বোঝেনি, সে বুঝতে পারেনি, কেয়ার করা হয়েছে। কিন্তু আমাকে তো বলতে হবে যে এরকম কিছু বোঝা যায় না। মহাজ্ঞানী যে ডাবল ডেকার প্লেন তৈরি করেছে, কানাডা থেকে দুবাইয়ে আসে, একটা ট্রেনের মতো উড়ে যায়, সেই ব্যক্তিটা যদি আমার সামনে আসে, তাহলে তো আমি বুঝবো যে তার মতো জ্ঞানী কে আছে। আমার জ্ঞান তার কাছে কত নগণ্য। না, এটা আপনি সাজেশন দিলেন, এটা ভুল সাজেশন। আমার সাজেশনটা রাইট, আমার ভাবনাটা রাইট, বিশ্রী, কুৎসিত। এইটাই সক্রেটিস ঘৃণা করেছে। যখন তাকে বলা হলো যে আরেকজন খুব জ্ঞানী মানুষ আছে, তখন ৩ জন বিখ্যাত জ্ঞানী অবাক হলেন। ওরে বাবা, আমাদের থেকে আবার জ্ঞানী কে আছে? তারপরে যখন সক্রেটিসের কাছে গল্পটা বলা হলো, তখন তিনি বললেন যে আমি তো কিছু জানি না, কিন্তু আমি এটা জানি আমি কিছু জানি না। কিন্তু ওনারা ৩ জন যখন মনে করছেন যে তারা জানে, আসলে তারা জানে না। আমার কাছে সামান্য যে জ্ঞানটা আছে সেটা হলো আমি কিছু জানি না, এবং ২ নম্বর জ্ঞান হলো তারা কিছু জানে না। হ্যাঁ, জ্ঞানের অনেক পাহাড় পরিমাণ কম বেশি থাকতে পারে। একটু ভাবনা, একটু সহনশীলতা দরকার আছে। ঠিক আছে, হতে পারে, এরকম নাও হতে পারে। আমি একটু চেষ্টা করেছি, হতে পারে। কিন্তু নারী পছন্দ করবে না কুৎসিত, বীভৎস কনফিডেন্স। তার মানে হলো ভাব নিয়ে চলতে হবে, বোঝাতে হবে যে আমি সব জানি, সব পারি, সব বুঝি। কনফিডেন্স, ওভার কনফিডেন্স। যখন একটা নষ্ট পুরুষের ওভার কনফিডেন্স দেখে একটা নারী, তখনই সেই নারী সেই ছেলের প্রেমে পড়ে যায়। বিশ্রী, কুৎসিত। থ্যাংক ইউ।